আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার দেশ মর্নিং নিউজে। সঙ্গে আছি আমি হুমায়রা নাওচিন। দর্শক, শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত ইসরায়েলি ঘাঁটি, স্যাটেলাইট ছবি ফাঁস। পদত্যাগের ঘোষণা দিলেন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান। ইরান কখনোই পারমাণবিক অস্ত্র পাবে না, ট্রাম্প। গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম ঘোষণা। খাল পুনর্খনন, নজরুল জন্ম জয়ন্তী উদ্বোধনে আজ ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী। ফোর্বসের ক্রীড়াঙ্গনে আয়ের শীর্ষে রোনালদো, মেসিকে টপকে কানেলো দ্বিতীয়। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইরান ও হিজবুল্লাহর পাল্টা হামলায় ইসরায়েলের একাধিক সামরিক ঘাঁটিতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্যাটেলাইট ছবির বিশ্লেষণে উঠে এসেছে। এতে তেল আবিব প্রকৃত ক্ষতির পরিমাণ গোপন করছে কিনা তা নিয়ে নতুন প্রশ্ন দেখা দিয়েছে। স্যাটেলাইট বিশ্লেষণ প্রতিষ্ঠান সোয়ার প্রকাশিত ছবিতে দেখা গেছে, ইরানের অপারেশন ট্রু প্রমিস 4 এর সময় ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনায় আঘাত লাগে। এই অভিযান ছিল ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার জবাবে চালানো পাল্টা আক্রমণ। বিশ্লেষণে দেখা যায়, রামাত ডেভিড বিমান ঘাঁটির দুটি পৃথক এলাকায় হামলা আঘাত আনে। এর একটি এলাকায় সামরিক যান ও সরঞ্জাম রাখা হতো, অন্যটি ছিল যুদ্ধ বিমানের জ্বালানি ও সার্ভিসিং কেন্দ্র। এছাড়া সাফিদের কাছে অবস্থিত ইউনিট 8200 গোয়েন্দা ঘাঁটি মিশার বেস এও হামলার চিহ্ন পাওয়া গেছে। মার্চের 5 থেকে 10 তারিখের মধ্যে সেখানে আঘাত হানার প্রমাণ মিলেছে বলে দাবি করা হয়েছে। নেভাটিম বিমান ঘাঁটির একটি অবস্থানেও বড় ধরনের ক্ষয়ক্ষতি দেখা গেছে, যা মার্চের 25 তারিখের স্যাটেলাইট ছবিতে স্পষ্টভাবে ধরা পড়ে। আরেকটি ছবিতে দেখা যায়, ক্যাম্প শিমশনে ব্যাপক অগ্নিকাণ্ড হয়েছে। হিজবুল্লাহ যেদিন ড্রোন হামলার দাবি করেছিল, ঠিক সেদিনই আগুনের সূত্রপাত হয়। বিশ্লেষকদের মতে আগুনটি কয়েকদিন ধরে জ্বলেছে এবং এতে ঘাঁটির অন্তত 200 মিটার এলাকা পুড়ে যায়। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সামরিক সেন্সররা ইচ্ছাকৃতভাবে ছবির মান কমিয়ে প্রকাশ করেছে, যাতে প্রকৃত ক্ষয়ক্ষতির মাত্রা আড়াল করা যায়। ইয়েদিওত আহরনোথের তথ্য অনুযায়ী যুদ্ধ শুরুর পর থেকে ইরান প্রায় 670টি ক্ষেপণাস্ত্র ও 765টি ড্রোন ইসরায়েল নিয়ন্ত্রিত এলাকায় নিক্ষেপ করেছে। যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান নির্বাহী তুলসী গ্যাবার্ড পদত্যাগের ঘোষণা দিয়েছেন। ঘোষণায় তিনি বলেছেন, স্বামীর অসুস্থতার কারণে এ পদক্ষেপ নিচ্ছেন তিনি। গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় তুলসী বলেন, দুর্ভাগ্যজনকভাবে আমাকে পদত্যাগ পত্র জমা দিতে হচ্ছে। আগামী 30 জুন 2026 থেকে এটি কার্যকর হবে। আমার স্বামী আব্রাহাম উইলিয়ামস সম্প্রতি হাড়ের খুবই বিরল এক প্রকার ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। তাই এই মুহূর্তে আমি অবশ্যই সরকারি দায়িত্ব থেকে সরে দাঁড়াবো এবং আমার স্বামীর পাশে থাকবো, যেন তিনি এই যুদ্ধে জয়ী হতে পারেন। এক্সে তুলসী গ্যাবার্ড এই বার্তা পোস্ট করার পর নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তাকে আশীর্বাদ জানিয়ে পোস্ট দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যাল পোস্টে তিনি বলেছেন, তুলসী খুব চমৎকার ভাবে তার দায়িত্ব পালন করেছেন, আমরা তাকে মিস করব। আগামী 30 জুন মার্কিন প্রশাসন থেকে তার বিদায় নেওয়া আমাদের জন্য দুর্ভাগ্যজনক। তার স্বামী আব্রাহাম সম্প্রতি হাড়ের বিরল ধরনের ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। এই অবস্থায় তুলসী তার স্বামীর পাশে থাকতে চান, তার স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখতে চান এবং ক্যান্সারের বিরুদ্ধে যুদ্ধে তার পাশে থাকতে চান। তুলসীর স্বামী সুস্থ হয়ে উঠবেন, এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। এক্স পোস্টে ট্রাম্প আরো জানান, তুলসী গ্যাবার্ড পদত্যাগ করার পর জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালকের পদে আসবেন অ্যারন লুকাস, বর্তমানে যিনি উপপরিচালকের পদে আছেন। সাবেক সামরিক কর্মকর্তা তুলসী গ্যাবার্ড একসময় ডেমোক্রেটিক পার্টির সঙ্গে যুক্ত ছিলেন। 2022 সালে ডেমোক্রেটিক পার্টির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন। তারপর 2024 সালে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারাভিযান চলার সময় ট্রাম্পকে সমর্থন জানিয়ে রিপাবলিকান পার্টিতে যোগ দেন তুলসী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র পাবে না, আর তারা সেটা জানে। সেই সঙ্গে খুব শিগগিরই সবকিছুর সমাপ্তি হবে বলেও মন্তব্য করেন তিনি। নিউ ইয়র্কে দেওয়া এক বক্তব্যে এসব কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প আরো জানান, ইরান ও ভেনেজুয়েলায় হামলার বিষয়ে বিশ্ব তার সিদ্ধান্তকে কিভাবে দেখছে সেটিও গুরুত্বপূর্ণ। ট্রাম্পের ভাষায়, ভেনেজুয়েলায় আমরা কেমন করেছি, মন্দ না। ভেনেজুয়েলা থেকে এত বেশি তেল নিয়েছি যে ইরানের যুদ্ধে যে খরচ হয়েছে তার প্রায় 25 গুণ উঠে এসেছে। ট্রাম্পের এই মন্তব্য এমন সময় এলো যখন যুক্তরাষ্ট্রের ইরান বিরোধী সামরিক অভিযান নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে। পেন্টাগনের তথ্য অনুযায়ী চলতি মাসের শুরু পর্যন্ত ইরানের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনায় যুক্তরাষ্ট্রের ব্যয় দাঁড়িয়েছে প্রায় $29 বিলিয়ন। তবে বিভিন্ন বিশ্লেষক ও পর্যবেক্ষক বলছেন, প্রকৃত ব্যয়ের পরিমাণ আরো বেশি হতে পারে।
যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিদেশিরা এখন থেকে গ্রিন কার্ডের আবেদন করতে চাইলে নিজ নিজ দেশে ফিরে গিয়ে আবেদন করতে হবে বলে নতুন নীতিমালা ঘোষণা করেছে দেশটির নাগরিকত্ব ও অভিবাসন সংস্থা USCIS। শুক্রবার প্রকাশিত এক নীতিগত স্মারকে এ নির্দেশনা দেওয়া হয়। USCIS এর তত্ত্বাবধায়ক সংস্থা মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে, অস্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে অবস্থানরত কোনো বিদেশি যদি স্থায়ী বসবাসের অনুমতি বা গ্রিন কার্ড পেতে চান তাহলে তাকে নিজ দেশের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সংস্থাটি বলছে, নতুন এই নীতির ফলে অভিবাসন ব্যবস্থায় থাকা ফাঁকফোকর বন্ধ হবে এবং অন্যান্য আবেদন দ্রুত নিষ্পত্তিতে সংস্থার সক্ষমতা বাড়বে। তবে বিশেষ পরিস্থিতিতে ব্যতিক্রমী ছাড় দেওয়ার সুযোগ থাকবে কিনা তা কেস ভিত্তিক বিবেচনা করা হবে। এদিকে মানবাধিকার ও শরণার্থী সহায়তাকারী সংগঠনগুলো এই সিদ্ধান্তের সমালোচনা করেছে। শরণার্থী ও অভিবাসীদের নিয়ে কাজ করা সহায়তা সংস্থা HIAS বলেছে, মানব পাচারের শিকার ব্যক্তি, নির্যাতিত নারী ও ঝুঁকিতে থাকা শিশুদের এমন দেশে ফেরত পাঠানো হতে পারে যেখান থেকে তারা জীবন বাঁচাতে পালিয়ে এসেছিল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অভিবাসন কঠোর করার ধারাবাহিক পদক্ষেপের অংশ হিসেবে এই নীতি পরিবর্তন এসেছে বলে মনে করা হচ্ছে। এর আগে ট্রাম্প প্রশাসন শিক্ষার্থী, সাংস্কৃতিক বিনিময় কর্মসূচির অংশগ্রহণকারী ও গণমাধ্যম কর্মীদের ভিসার মেয়াদ কমানোর উদ্যোগ নেয়। এছাড়া চলতি বছরের জানুয়ারিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর থেকে 1 লাখের বেশি ভিসা বাতিল করা হয়েছে। খাল পুনর্খনন, নজরুল জন্মজয়ন্তীর জাতীয় অনুষ্ঠান উদ্বোধন সহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ময়মনসিংহ জেলা সফরে যাচ্ছেন। প্রধানমন্ত্রী প্রেস উইং জানায়, সকাল 9টায় গুলশানের বাসা থেকে সড়ক পথে ত্রিশালের উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী। এরপর দুপুর 12টায় ত্রিশালের বালর ইউনিয়নের ধরার খাল পুনর্খনন অনুষ্ঠানে উপস্থিত থেকে খাল খননের উদ্বোধন করবেন তিনি। বিরতি শেষে বিকেল 3টায় জাতীয় কবির 127তম জন্ম জয়ন্তী উপলক্ষে ত্রিশালের নজরুল মঞ্চে আয়োজিত জাতীয় অনুষ্ঠানে যোগ দেবেন এবং 3 দিন ব্যাপী এ অনুষ্ঠানের উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী বিকেল 5টায় ত্রিশালের নজরুল অডিটোরিয়ামে ময়মনসিংহ উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন। এরপর সন্ধ্যা 6:30টায় সড়ক পথে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। 10 বছর আগে প্রথমবার ফোর্বসের শীর্ষ উপার্জনকারী ক্রীড়া অ্যাথলেট হয়েছিলেন পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। এর মাঝে স্পেনের রিয়াল মাদ্রিদের পর ইতালির জুভেন্টাস ও ইংল্যান্ডের ম্যানচেস্টার ইউনাইটেড হয়ে তিনি থিতু হয়েছেন সৌদি আরবের ক্লাব আল নাসরে। তবে এ নিয়ে টানা চতুর্থ এবং সব মিলে ষষ্ঠবার CR7 ক্রীড়াবিদদের মধ্যে আয়ের শীর্ষে অবস্থান করছেন। গত 12 মাসে 41 বছর বয়সী এই তারকার আয় $300 মিলিয়ন, যা 3688 কোটি টাকারও বেশি। এই তালিকায় 2-এ আছেন মেক্সিকোর বক্সার কানেলো আলভারেজ। 35 বছর বয়সী আলভারেজ 2025 সালে মোট $170 মিলিয়ন আয় করেছেন, যা 2090 কোটি টাকার বেশি। যদিও পেশাদার ক্যারিয়ারের সেরা বছর কাটাতে পারেননি তিনি। 2025 সালে তিনি এক রেকর্ড করেন এবং টেরেন্স ক্রফোর্ডের কাছে হেরে অবিসংবাদিত সুপার মিডল ওয়েট চ্যাম্পিয়নশিপ হারান। রোনালদো চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি আছেন তালিকার ক্রীড়াঙ্গনের শীর্ষ আয়ের তালিকায় 3-এ। গত 1 বছরে মেসির আয় $140 মিলিয়ন, যা 1721 কোটি টাকার বেশি। ক্রীড়া অ্যাথলেটদের ভেতর এরপর শীর্ষ উপার্জনকারী ব্যক্তিদের মাঝে 10-এর ভেতর আছেন যুক্তরাষ্ট্রের বাস্কেটবল কিংবদন্তি লেব্রন জেমস, জাপানের বেসবল খেলোয়াড় শোহেই ওহতানি, যুক্তরাষ্ট্রের বাস্কেটবল তারকা স্টিফেন কুরি, স্পেনের গলফার জন রাম, ফ্রান্সের সাবেক ও আল হিলাল তারকা করিম বেনজেমা, যুক্তরাষ্ট্রের বাস্কেটবল খেলোয়াড় কেভিন ডুরান্ট এবং যুক্তরাজ্যের অটো রেসিং তারকা লুইস হ্যামিল্টন। দর্শক, এই ছিল আমার দেশ মর্নিং নিউজে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।